প্রথমে বলে নিই ১৯৮৬ সালে আমার জন্ম হয় নাই। সো আমি ৮৭ সালে জন্ম নিয়েছি। ৮৬ সালের একটা ইন্টারেস্টিং ম্যাচ নিয়ে আসলে আলোচনা করতে চাই, যেটার আসলে ভিডিও ফুটেজ আমরা দেখেছি, যেটার আসলে আহ, প্রতিবেদন যেই ম্যাচটা নিয়ে আমরা দেখেছি, ডকুমেন্টারিজ দেখেছি, এবং অনেকের জীবনের মধ্যেও কিন্তু এই ম্যাচটার একটা বড় রিফ্লেকশন আমরা পেয়েছি। এবং আসলে এই ম্যাচটার ইম্পর্টেন্সটা কত বড় এই মুহূর্তে বাংলাদেশের কনটেক্সটে যদি আমরা চিন্তা করি, যে আর্জেন্টিনার এত বড় একটা ফ্যান বেজ এবং অনেকেই মেসিকে নিয়ে আসলে আলাদা উদ্দীপনায় মাতেন, তবে অরিজিনাল যে আর্জেন্টিনার ফ্যান বেসটা তৈরি হয়েছিল বাংলাদেশের হিসেবে যদি বলি, সেটা কিন্তু এই পার্টিকুলার ম্যাচটার উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট ছিল। এবং আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন, থাম্বনেলে দেয়া ছিল সেই ম্যাচটা কোন ম্যাচ। সেটা হচ্ছে আজতেকা স্টেডিয়াম, মেক্সিকো, কোয়ার্টার ফাইনাল ওয়ার্ল্ড কাপের, যেখানে আর্জেন্টিনা ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল। সো এই ম্যাচটারই একটা প্লট ছিল, অনেক পুরনো একটা প্লট। সেটা একটা রাজনৈতিক পটভূমিতে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মধ্যে যেই একটা সমস্যা, সেই সমস্যাটাও কিন্তু ফুটে ওঠে এই এই প্লটের মধ্যে। সো একটা ইন্টারনাল কোন্দল এই 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 দুটো দেশের মধ্যে কিন্তু ছিল, এবং ফকল্যান্ডস যেই দ্বীপগুলো আছে সেই দ্বীপগুলো দখল করা নিয়ে, বা সেই দ্বীপগুলো আসলে কোন দেশের অধীনে থাকবে, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু মূলত একটা রাজনৈতিক টানাপোড়েন ছিল, একটা অলিখিত যুদ্ধ হয়েছিল, যেখানে ইংল্যান্ড এবং আর্জেন্টিনা দুই দেশই আসলে চাইছিল সেই আইল্যান্ডগুলোর দখলটা নিতে। তবে সেই আইল্যান্ডগুলোতে যেহেতু ইংলিশ জনগোষ্ঠীর সংখ্যা ছিল, বা ইংল্যান্ড থেকে ওই কোলোনাইজেশনের মাধ্যমে যেভাবে একটা ফকল্যান্ড আইল্যান্ডসগুলোতে যে মানুষগুলো সেখানে ছিল, তাদের আসলে ইন্টারেস্ট লেভেলটা ছিল না যে তারা আর্জেন্টিনার অধীনে থাকবে। বাট হিস্ট্রি বলে যেটা, এবং আলটিমেটলি ওই ভূখণ্ডের যে জায়গাগুলো সেটাও আর্জেন্টিনা তাদের দখলের আগেও নিতে পেরেছিল বলে তারাও নিজেদের বলে ব্যাপারটা ক্লেম করতে চায়। সো একটা এই ধরনের কন্ডিশন বা টেনশনের মধ্যে কিন্তু ১৯৮২ সালেই মোটামুটি একটা বিরাট বড় লড়াই হয়েছিল ইংল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যে। তবে সেই পলিটিক্যাল টার্মোয়েলটাকে ধরে রেখেই আসলে একটা টানাপোড়েন চলে দুটো দেশের, এবং সেটা রিফ্লেকশনটা পরবর্তীতে ফুটবলের ময়দানে বা যখনই আর্জেন্টিনা ইংল্যান্ড মুখোমুখি হয়, সেটা একটা রিফ্লেকশন আমরা দেখতে পাই। তবে ফকল্যান্ডের যুদ্ধের কথা বাদ দিই, ১৯৮৬-এ আসলে ফুটবলীয় ইতিহাসের এমন কিছু ঘটনা ঘটেছে সে একটা পার্টিকুলার ম্যাচে, যেটা আসলে ওয়ার্ল্ড কাপ ফুটবলের ফোকলোরের ভিতর ঢুকে গেছে বলা যেতে পারে। এবং যেটা আমি শুরুতেই বললাম, যে বাংলাদেশে আর্জেন্টাইন ফ্যানদের যেই ফ্যান হয়ে ওঠার শুরুটা, ম্যারাডোনাকে দেখে যে ফ্যান হয়ে ওঠার শুরুটা, সেটা বোধহয় এই ম্যাচটাকে ঘিরে হয়েছিল। সো ম্যাচের কনটেক্সটটা কি, খুব বেশি সময় না নিয়ে সেদিকে আসলে যাওয়া যেতে পারে। ম্যাচের কনটেক্সট এমন ছিল যে একটা কোয়ার্টার ফাইনাল গেম। ডেফিনেটলি আর্জেন্টিনা তারা এর আগে ৭৮ সালে ওয়ার্ল্ড কাপ জিতেছিল, ইংল্যান্ড জিতেছিল ৬৬ সালে। দুটো দলই আসলে মূলত ওয়ার্ল্ড কাপ জেতার মতো শিরোপা প্রত্যাশী দল হিসেবেই তারা ওয়ার্ল্ড কাপে এসেছিল। এবং সেই ম্যাচটার মধ্যে কিছু বিতর্কিত ঘটনা ঘটে। প্রথম যে গোলটা আর্জেন্টিনা দেয় সেটা খুব ফেমাসলি আপনারা জানেন, সেটা যে দ্য হ্যান্ড অফ গড নামে আখ্যায়িত করা হয় এই গোলটাকে। এবং অনেকেই বলেন যে ভিএআর যদি সেই সময় থাকতো, বা ভিডিও অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি যদি বিষয়টা থাকতো এই জায়গায়, হয়তো এই গোলটা ইরেজড হয়ে যেতে পারতো ফুটবল হিস্ট্রির যে মানচিত্র থেকে। বাট তখন তো আর এই ব্যাপারটা ছিল না। দিন শেষে যেটা হয়েছে, ম্যারাডোনা আসলে সরাসরি অস্বীকারও করেননি যে তিনি হাত দিয়ে গোলটা দিয়েছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম যে দ্য গোল ওয়াজ অ্যালাউড টু হ্যাপেন, বা গোল ওয়াজ কাউন্টেড। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে ম্যারাডোনাকে দেখে মনে হচ্ছিল তার মাথা এবং হাত খুব কাছাকাছি আছে, এবং ওই যে মেক্সিকোর আজতেকা স্টেডিয়াম, সেই অল্টিটিউডের বিষয়, সেই অল্টিটিউডটাকে কাউন্টার করতে গিয়ে বলের যেই মুভমেন্ট বা হোয়াট এভার, সেটাকে আসলে কিপারও জাজ করতে পারেনি, মারাদোনাও হয়তো জাজ করতে পারেনি যে এরকম একটা জায়গা থেকে তাকে বলটাকে যে কোনো মূল্যে পোস্টে ঢোকাতে হবে। তার অ্যাটেম্পটা ছিল, এবং দেখে মনে হয়েছে যে হ্যাঁ, মানে হাতের সংস্পর্শ থাকলেও থাকতে পারে। বাট ব্যাপারটা ফেমাসলি হয়ে গেছে দ্য হ্যান্ড অফ গড, যেটা রেফারি অ্যালাউ করেছেন। সো আর্জেন্টিনা গডদের গোল। তবে দ্বিতীয় যে গোলটা হয়েছিল এই একই ম্যাচে, এবং সেই একই গোল স্কোরার ডিয়েগো মারাদোনা, লিটারেলি তিনি ৬ জন ইংলিশ ডিফেন্ডারকে কাটিয়ে, তারপর কিপারকেও ডজ দিয়ে, তারপর তিনি গোলটা দিয়েছিলেন। এবং এই গোলটাকে অনেকেই বলেন যে দ্য গোল অফ দ্য সেঞ্চুরি, অর্থাৎ এই পুরো শতাব্দীর সেরা গোল হিসেবে অনেকে এটা কাউন্ট করেছেন, বা বিশেষজ্ঞরা বলেছেন। কারণ একক প্রচেষ্টার যদি একটা নিদর্শন আপনাকে দেখতে বলা হয় একজন লেম্যানকে, যিনি ফুটবল দেখেন না বা জানেন না, এই গোলটা দেখালে হয়তো তিনি বুঝতে পারবেন যে হোয়াট ইজ আ সোলো এফোর্ট। সো সেই জায়গাটায় আমার মনে হয় ম্যারাডোনা
পুরো বিশ্ব ফুটবলের যারা সমর্থক রয়েছেন, ফ্যান্স রয়েছেন, তাদের ইমাজিনেশনকে ক্যাপচার করতে পেরেছিলেন। এবং ওই যে দুটো মোমেন্ট, দুটো আইকনিক মোমেন্ট একই ম্যাচে, যে দুটো গোল দিয়ে আর্জেন্টিনা ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে দেয়, গ্যারি লিনেকারের ওই একটা গোল, সেটা আসলে এনাফ হয় না ইংল্যান্ডের জন্য। পরবর্তীতে কিন্তু আর্জেন্টিনা এই বিশ্বকাপটা জিতে যায় 1986, এবং সেখানে ট্রফিটা ম্যারাডোনার হাতে উঠে। তারপর আবারও কিন্তু আশার পারদটা বেড়ে যায় আর্জেন্টিনাকে নিয়ে, এবং 90-এ তারা ফাইনালে চলে গিয়েছিল। মারাদোনা তখনও খেলছিলেন, জার্মানির কাছে আর্জেন্টিনা ম্যাচটা হেরে যায়। বাট ওই যে আর্জেন্টিনার উত্থানটা, মানে রঙিন টেলিভিশনের দুনিয়ায় আর্জেন্টিনার যে উত্থান, মারাদোনার যে অমানসিক পারফরমেন্স, এই বিষয়গুলোকে কিন্তু আসলেই এই ম্যাচটা আলাদা করে একটা জায়গা করে নিয়েছে ওয়ার্ল্ড কাপ ফুটবলের ফোকলোরে। এবং আপনি যদি ওয়ার্ল্ডের বা ওয়ার্ল্ড কাপ হিস্ট্রির যদি বেস্ট 5টা ম্যাচ নির্বাচন করেন, বা দ্য মোস্ট এক্সাইটিং, এন্টারটেইনিং, আইকনিক ম্যাচেস সেভাবে যদি আপনি চিন্তা করেন, তাহলে 96-এর এই কোয়ার্টার ফাইনালটা ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনার, সেটা কিন্তু আপনার চোখে পড়বে, বা আপনি ডেফিনেটলি এই ম্যাচটা নিয়ে দেখবেন বা পড়বেন। সো এই ম্যাচের প্রসঙ্গটা কেন নিয়ে আসছি, কারণ এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, স্পেশালি সোশ্যাল মিডিয়াতে, একটা কথার লড়াই হচ্ছে। এবং কথার লড়াইয়ের মধ্যে ব্যাপারটা সীমাবদ্ধ না, নিজেদের ওপিনিয়নটাকে এস্টাবলিশ করার জন্য লজিকেরও বাইরে গিয়ে অনেকে কিন্তু অনেক ধরনের নেগেটিভ প্রোপাগ্যান্ডাও চালাচ্ছেন, অনেক নেগেটিভ কাজকর্মও করছেন। এইটা আমার কাছে মনে হয় যে একটু বিষাক্ত, টক্সিক একটা জায়গায় পৌঁছে যাচ্ছে। সো এই টক্সিসিটিটা আসলে কেন হচ্ছে বা কি প্রয়োজন, সেটা নিয়ে কিন্তু আসলে প্রশ্নটা। অনেক বয়সেরই অনেক ধরনের এই মুহূর্তে ফুটবল ফ্যান্সরা আছেন যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন। বাট এই ম্যাচের রেফারেন্সটা আমি এই জন্যই এনেছি যে আরও একটা ওই ধরনের ক্লাসিক ম্যাচ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ইংল্যান্ড এবং আর্জেন্টিনার, তারা যখন এই ওয়ার্ল্ড কাপ 2026-এর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে। সো এই ম্যাচটা নিয়ে যতটুকু না এক্সাইটমেন্ট, যতটুকু এটার হিস্ট্রি নিয়ে জানার চেষ্টা করা, যতটুকু ইংল্যান্ড আর্জেন্টিনার রাইভালরি নিয়ে আলোচনা করা, যতটুকু প্লেয়ার প্রোফাইল কিংবা টিমের ট্যাকটিক্স নিয়ে আলোচনা করা, সেগুলোকে ছাপিয়ে ফর সাম রিজন সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা দেখছি যে অন্য ধরনের আলোচনা চলছে। ফর এক্সাম্পল, মেসি তিনি মাফিয়া কিনা, আর্জেন্টিনা কি ফিফাকে কিনে নিল কিনা, ব্রাজিলের ব্যাপারটা যদি প্রসঙ্গ ক্রমে চলে আসে, এই ম্যাচটা কিন্তু হতে পারতো ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা, বাট আনফর্চুনেটলি ব্রাজিল নরওয়ের কাছে হেরে যাওয়াতে তাদের পাথওয়েতে কিন্তু তারা বাধাগ্রস্ত হয়েছে। সো ওই জায়গাতে অ্যাকচুয়ালি ইংল্যান্ড চলে এসছে। সো অনেকেই আসলে বলছেন যে এই ম্যাচটাতেও আসলে আর্জেন্টিনা কোনো না কোনো ফেভার পেতে পারে, যে যেমনটা তারা 86-এ পেয়েছিল। ওই হ্যান্ড অফ গডের গোলটা না হলে হয়তো আর্জেন্টিনার ইতিহাসটাই ভিন্ন রকম হতে পারতো। বাট আমার কাছে মনে হয় যে এই ড্রামাগুলা বা এই নাটকগুলা, এই ড্রামাটিক মোমেন্টসগুলোই আসলে এরকম ওয়ার্ল্ড কাপ ম্যাচগুলোকে আইকনিক বানায়। এবং ওই একটা পার্টিকুলার ইংল্যান্ড আর্জেন্টিনা গেমের মাধ্যমেই যেভাবে করে আসলে আর্জেন্টিনার ফ্যান বেস পুরো বিশ্ব জুড়ে বেড়েছিল, এবং তাদের হেটারও মনে হয় বেড়েছে অনেক অংশে, কারণ এখনও সোশ্যাল মিডিয়াতে কিন্তু সেটার একটা রিফ্লেকশন আমরা দেখতে পাই। হতে পারে, সেটা সমস্যা নেই, এভরিওয়ান ইজ এন্টাইটেল টু দেয়ার ওপিনিয়ন্স। বাট জিনিসটা হচ্ছে যে এই রকম একটা রিম্যাচ আমরা কি দেখবো কিনা, যেখানে মারাদোনার জায়গায় হয়তো লিওনেল মেসিকে অনেকে প্লেস করবেন, যে তিনি অবিসংবাদিত আর্জেন্টিনার সেরা খেলোয়াড় এই সময়, ওয়ার্ল্ডের বেস্ট, গ্রেটেস্ট অফ অল টাইম, সেই ক্যাটাগরিতে তাকে রাখা হয়। সো এই লিওনেল মেসির এগেনস্টে গতবার যেরকম 86-এ গ্যারি লিনেকার ছিলেন ইংল্যান্ডের প্রলিফিক স্ট্রাইকার, হ্যারি কেন, তার নেতৃত্বেও কিন্তু ইংল্যান্ড দলটা আসছে, এবং তারাও কিন্তু একটা ভালো কিছু করার প্রত্যয় নিয়ে নামছে। এবং এবারের উপলক্ষটা সেমিফাইনাল, অর্থাৎ ফাইনাল থেকে মাত্র এক ধাপ দূরে। সো এই ম্যাচের ইন্টেন্সিটি, এই ম্যাচের রাইভালরি, এই ম্যাচের হিস্ট্রিটা আসলে আমাদের জানা প্রয়োজন, দেখা প্রয়োজন, এবং সেইভাবেই আসলে ম্যাচটা এনজয় করা দরকার আমার কাছে মনে হয়, রাদার দেন অন্য আউট অফ দ্য ফিল্ড ইস্যুসগুলোকে খুব বেশি হাইলাইটে নিয়ে আসা। তো ইন এনি কেস, আমরা খুব একটা সহিংসতা ছাড়া ওয়ার্ল্ড কাপের বাকি অংশটা শেষ করি, আর্জেন্টিনা ভার্সেস ইংল্যান্ড ম্যাচটা আমরা এনজয় করি, এবং ওই 86-এর পুনরাবৃত্তির কাছাকাছিও যদি এই ম্যাচটা ডেলিভার করতে পারে, তাহলেও কিন্তু আমরা একটা ক্লাসিকের জন্য অপেক্ষা করছি। ট্যাকটিক্যাল অ্যানালাইসিসে গেলাম না, সেটা নিশ্চয়ই আপনারা বিভিন্ন জায়গা থেকে পাবেন। এই গল্পটা আসলে শেয়ার করার চেষ্টা করেছিলাম, এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অলস্পোর্ট এবিপি। আমার পেজ এবং প্রোফাইলে আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন সবাই।